প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শরীয়তপুর সরকারি কলেজে তোমাদের স্বাগতম। আমি নারায়ণ চন্দ্র ঘোষ, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আমি তোমাদের যে ক্লাসটি দিব সেটি হল ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আমরা এই ব্যাপারে প্রথমে একটু ফিনান্স সম্পর্কে আলোচনা করি। ফিনান্স শব্দটি বাংলা অর্থ অর্থায়ন। এই ফিনান্স শব্দটি যদি আমরা উৎপত্তি খুঁজি, এই শব্দটি এসেছে ল্যাটিন ফিনিশ শব্দ থেকে, যার অর্থ সংগ্রহকরণ। ফিনান্স নিয়ে আলোচনার শুরুতে আমরা কতগুলি বিষয় দেখি। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনকল্যাণ সাধন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঘটনা 2, গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনগণের ক্রমবর্ধমান চাহিদার জন্য তারা একটি নতুন প্ল্যান্ট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনা 3, কালাম সাহেব ঢাকায় একটি ফ্ল্যাট নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা এই 3টি ঘটনা একটি রাষ্ট্রীয় পর্যায়ে, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পর্যায়ে এবং সর্বশেষটি ব্যক্তিক পর্যায়ে, 3টি ঘটনার সাথেই অর্থ জড়িত। অর্থ ছাড়া এই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাহলে এই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে বা অর্থের সংস্থান কিভাবে হবে, তাই হলো অর্থায়ন। প্রথমে আমাদের জানা দরকার যে অর্থায়ন কি। এখানে দুটি শব্দ আছে, একটি হলো অর্থ এবং আরেকটি হলো আয়ন। অর্থ হলো সর্বজন স্বীকৃত বিনিময়ের মাধ্যম। কিন্তু বলেছেন এটি অর্থ সংস্থান। তাহলে অর্থায়ন কি? অর্থায়ন হলো অর্থ ব্যবস্থাপনার
কলা ও বিজ্ঞান। তাহলে আমাদের জানা দরকার অর্থ ব্যবস্থাপনা কি। অর্থ ব্যবস্থাপনা হলো উপযুক্ত উৎস হতে তহবিল বা মূলধন সংগ্রহকরণ এবং সংগৃহীত মূলধনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ প্রক্রিয়ান্বয়ন হলো অর্থ ব্যবস্থা। তাহলে কি অর্থ ব্যবস্থাপনা কি? অর্থ ব্যবস্থাপনা হলো উপযুক্ত উৎস হতে তহবিল বা মূলধন সংগ্রহকরণ এবং সংগৃহীত মূলধনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ প্রক্রিয়ার নামই হলো অর্থ ব্যবস্থাপনা। যদিও উৎপত্তির প্রথম স্তরে অর্থায়ন বলতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করাকে বোঝাতো, বর্তমানে অর্থায়ন শুধুমাত্র অর্থ বা তহবিল সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়, এর অর্থ আরও ব্যাপক। বর্তমানে অর্থায়ন বলতে একটি প্রতিষ্ঠানের কি পরিমাণ অর্থ লাগবে, কি পরিমাণ অর্থ প্রয়োজন এবং কোন উৎস হতে অর্থ সংগ্রহ করা যাবে অর্থের বিপরীতে কি পরিমাণ
পরিসর হবে অর্থ কিভাবে পরিসর হতে হবে অর্থ কিভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা হবে, এই সকল বিষয় বিবেচনা করা। তাহলে আমরা অর্থায়ন সম্পর্কে একটি ধারণা পেলাম। তাহলে আমরা যদি খুব সংক্ষেপে বলি, অর্থায়ন বলতে কি বোঝায়? সংক্ষেপে অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ, বিনিয়োগ, সংক্ষেপে অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ, বিনিয়োগ ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে অর্থাৎ অর্থ কোথা থেকে সংগ্রহ হবে, কোথায় বিনিয়োগ হবে এবং অর্থ কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, এই প্রক্রিয়াগুলি হলো অর্থায়ন বা ফিন্যান্স। ব্যাপক অর্থে সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যে তহবিলের উৎস শনাক্ত করে সবচেয়ে সংগৃহীত তহবিলের
সার্বিক ও সুষ্ঠু সংরক্ষণ ও নিয়ন্ত্রণ তাহলে আমরা কি বলছি অর্থায়ন বলতে তাহলে তহবিলের উৎসসমূহ শনাক্তকরণ, সবচেয়ে সুবিধাজনক উৎস হতে তহবিলের সংগ্রহকরণ, সংগৃহীত তহবিলের সার্বিক ও সুষ্ঠু বিনিয়োগ, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে অর্থায়ন বলে। আমরা এই একটি নতুন শব্দ পেয়েছি, সম্পদ সর্বাধিকরণ। আমরা এটি নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা দেখি যে অর্থায়ন কেন এত গুরুত্বপূর্ণ। ধরি আমরা একটি ব্যবসা স্থাপন করতে চাই, তাহলে স্থাপন এর জন্য আমাদের লাগবে কি প্রাথমিক মূলধন, এই ব্যবসাটা পরিচালনা করার জন্য কি লাগবে, পরিচালনের জন্য প্রয়োজন হবে মূলধন, সম্প্রসারণের জন্য আমাদের লাগে প্রতিরক্ষা মূলধন। আমরা কি বলছি যে একটি প্রতিষ্ঠানের কথা যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে স্থাপনের জন্য লাগে কি প্রাথমিক মূলধন, পরিচালনের জন্য লাগবে চলতি মূলধন এবং সম্প্রসারণের জন্য লাগবে প্রতিরক্ষা মূলধন। তাহলে এই মূলধনগুলি কোথা থেকে সংগ্রহ হবে, তার পিছনে কত ব্যয় হবে, কতদিনে সেই টাকা পরিশোধ করতে হবে, কিভাবে পরিশোধ করতে হবে ইত্যাদি সার্বিক বিষয় অর্থায়নে আলোচনা। মনে করি আমরা একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করব, তাহলে তার জন্য কি পরিমাণ অর্থ লাগবে, সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে, সেটি হতে পারে অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস, অর্থাৎ সেটা নিজের টাকা হতে পারে, বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নেওয়া হতে পারে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করা যেতে পারে, ব্যাংক থেকে ঋণ নেওয়া যেতে পারে ইত্যাদি বিভিন্নভাবে সেটা সংগ্রহ করতে পারে এবং উক্ত অর্থ
যে সকল উৎস থেকে সংগ্রহ করা হলো সে সকল উৎসের বিপরীতে কী পরিমাণ ব্যয় বহন করতে হবে সেটিও আমাদের দেখতে হবে। কারণ আমরা বিনিয়োগ থেকে যে পরিমাণ রিটার্ন পাবো, ব্যয় যদি তার থেকে বেশি হয় তাহলে তো সেটা আমাদের অলাভজনক হবে। তাহলে লাভজনকতা বিচার করাও অর্থায়নের অন্যতম কাজ। এবং এই অর্থ যথাযথভাবে যদি সংরক্ষণ না করা হয় তাহলে সেটিও আমাদের জন্য একটি বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আমরা যদি দেখি অর্থায়নের উৎস কি, ব্যক্তিক অর্থায়নের উৎস হলো নিজের টাকা, বন্ধু বান্ধবের কাছ থেকে ধার, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিতে পারে, অথবা ব্যাংক থেকে ঋণ নিতে পারে। আবার ব্যবসায় অর্থায়নের উৎস কি হতে পারে? ব্যবসায় অর্থায়নের উৎস হতে পারে যদি সেটি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে শেয়ার বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারে, ঋণপত্র বিক্রি করে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহ করতে পারে, অগ্রাধিকার শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে ইত্যাদি। এবং যদি সরকারের অর্থায়নের কথা চিন্তা করি তাহলে সরকারের অর্থায়নের উৎস কি? খাজনা, কর, শুল্ক, ভ্যাট ইত্যাদি। এই অর্থায়ন যে বিষয়টা সেটি আমরা আরেকটু আলোচনা করি। সম্পদ সর্বাধিকরণ। আমাদের জানা দরকার সম্পদ সর্বাধিকরণ কি। সম্পদ সর্বাধিকরণ হলো যে প্রক্রিয়ায় শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা যায় সেই প্রক্রিয়াটাই হলো সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ার মূল্য সর্বাধিকরণ বা বৃদ্ধিকে বোঝায়। তাহলে সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝায়? সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ার মূল্য সর্বাধিকরণ বা বৃদ্ধিকে বোঝায়। সম্পদ কি? সম্পদ সমান প্রতিটি শেয়ারের বাজার মূল্য গুণন মোট শেয়ার সংখ্যা। তাহলে সম্পদ কি? প্রতি শেয়ারের বাজার মূল্য গুণন মোট শেয়ার সংখ্যা। তাহলে ধরি প্রতিটি শেয়ারের বাজার মূল্য 10 টাকা, শেয়ারের সংখ্যা ধরি 100। তাহলে
সম্পদের পরিমাণ হবে কত? 1000 টাকা। অপরপক্ষে এই শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেয়ে যদি 10 টাকার জায়গায় 12 টাকা হয়, তাহলে সম্পদ হবে কত? 1200 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে সম্পদ বৃদ্ধিকরণ হলো কিভাবে? শেয়ারের মূল্য বৃদ্ধির ফলে। শেয়ারের বাজার মূল্য বৃদ্ধির ফলে আমাদের কি হয়েছে? সম্পদ সর্বাধিকরণ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কার্যক্রমের মাধ্যমে একটি কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পায়, সেই কার্যক্রমই হলো সম্পদ সর্বাধিকরণ। আমরা সেই কার্যক্রমগুলি একটু গাণিতিকভাবে দেখার চেষ্টা করি। ফার্মের ভ্যালু ভি ইকুয়াল ই ডিভাইডেড বাই এ, যেখানে ভি অর্থ ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের মূল্য, ই ফার্মের আয়, কে ইকুয়াল ফার্মের মূলধন। ধরি একটি কোম্পানির বর্তমানে কি আয় করে 5 টাকা এবং তার মূলধন ব্যয় কে সমান 0.10, তাহলে ভ্যালু হবে কত? ভি ইকুয়াল হবে 5 ডিভাইডেড বাই 0.10। তাহলে এই দশমিক যদি উঠাই দিই তাহলে আমাদের কত হবে? 100 দিয়ে গুণ হবে, তাহলে 10কে 100 আর 10কে 50 টাকা। তাহলে এই ফার্মের ভ্যালু কত? 50 টাকা। এবার আমরা দেখা যাক ই যদি পরিবর্তন করি, অর্থাৎ এর মান 6 টাকা হলো, কে আগের মতোই থাকলো, তাহলে কি হবে? ভ্যালু অফ দ্য ফার্ম 6 ডিভাইডেড বাই 0.10, তাহলে এই ফার্মের মূল্য হবে 60 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে একটি ফার্মের আয় যদি 5 টাকা হয়, উভয় প্রতিষ্ঠানের কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধন ব্যয় সমান 0.10। আমরা দেখতে পাচ্ছি আয় 1 টাকা বৃদ্ধির ফলে আমাদের সম্পদের মূল্য অর্থাৎ ফার্মের ভ্যালু 10 টাকা বেড়ে গেছে। এখানে ফার্মের ভ্যালু ছিল 50 টাকা, এখানে ফার্মের ভ্যালু হয়েছে 60 টাকা। এটি আমাদের সম্পদ সর্বাধিকরণের অন্যতম একটি বিষয়। আমরা এবার দেখি যে এই আয় কিভাবে একজন আর্থিক ব্যবস্থাপক বৃদ্ধি করতে পারে।
এই যে সম্পদ সর্বাধিকরণ, এই সম্পদ সর্বাধিকরণই হলো অর্থায়নের মূল উদ্দেশ্য। অর্থাৎ আমাদের অর্থ সংগ্রহের যে সকল বিকল্প উৎস আছে, সে সকল বিকল্প উৎসের মধ্যে থেকে আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যেন সর্বনিম্ন হয়, সেটা বিবেচনায় রেখে আমরা অর্থ ব্যবস্থাপনা কিভাবে করব সেটি করাই হলো আমাদের ফিনান্স বা অর্থায়ন। আরও যে সকল বিকল্প উৎসগুলি আছে সেগুলি নিয়ে পরে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তাহলে এই আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে বিকল্প যে সকল উৎস আছে, একজন আর্থিক ব্যবস্থাপক সে সকল বিকল্প উৎসগুলি থেকে সুবিধা মতো উৎস থেকে মূলধন সংগ্রহ করেন, যার মাধ্যমে তিনি একটি প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ করেন। এবং এই সম্পদ সর্বাধিকরণ করাই হলো আর্থিক ব্যবস্থাপকের কাজ। এবং সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যে সুবিধামতো উৎস থেকে মূলধন সংগ্রহ, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করাই হলো। আমরা যদি অন্যভাবে বলি তাহলে বলতে পারি, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা গ্রহণ, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ও এগুলির যথাযথ প্রয়োগকে অর্থায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই করোনাকালে সরাসরি আমরা অনলাইনে তোমাদের ক্লাস নিচ্ছি। আসলে অনলাইনে এই স্বল্প সময়ে তোমাদেরকে বোঝানো বেশ দুষ্কর, কারণ আমাদের নানাবিধ সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা রয়েছে। তবু জীবন থেমে থাকে না, জীবনের গতিতে চলে। সেজন্যই আমরা এই বিকল্প শিক্ষা ব্যবস্থাকে বেছে নিয়েছি। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।